আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবারও আমার এই জিএম রুবেল ইউটিউব চ্যানেলে একটা কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে শুরু করে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে শিখতে পারবেন, মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন, মাইক্রোস্টক সাইটগুলিতে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শিখে কিভাবে আপনি সেখান থেকে আর্নিং করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিভাবে আর্নিং করবেন, আপনি কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে একটা জব পেতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে আপনি এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যারটা শেখার পর আপনি একটা বিজনেস করতে পারেন, সব কিছু এই কোর্স থেকে দেখিয়ে দেওয়া হবে। এই কোর্সটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি এই ভিডিওতে ক্লিক দিয়েছেন মানে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণটা সঠিকভাবে প্রফেশনালভাবে জানেন না। তো যদি আপনি আমার এই কোর্সটা যেটা চালু করেছি এইমাত্র, আপনাদের সম্পূর্ণটাই কিন্তু ফ্রিতে আমি দিয়ে দিব। এই ক্ষেত্রে আপনাদের করণীয় যেটা, অবশ্যই নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যদি হতে না পারেন, কোনো রকম গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি 2025 সালে বর্তমান সময়ে আপনি কিছু করতে পারবেন না। আমাদের এই কোর্সটা 3 থেকে 4 মাস অথবা 6 মাস পর্যন্ত যেতে পারে, লং হতে পারে। আপনি যদি এই কোর্সটা চালু করেন তাহলে আপনি এই কোর্সটা শেখার পরে আপনার আর কোথাও কোনো কিছু শেখার দরকার পড়বে না। সো এই অবশ্যই কোর্সটা আপনারা কন্টিনিউ করবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা খুব বেশি রিকোয়েস্ট থাকবে, সেটা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দিয়ে দিবেন। এই যে কোর্সটা চালু হচ্ছে, আজকে প্রথম ক্লাস। তো আজকে আমরা প্রথম ক্লাসে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে আমরা নতুন একটা সাদা পেজ নেই বা ডকুমেন্ট ক্রিয়েট করি, সেখান থেকে শুরু করে একদম A to Z খুঁটিনাটি বিষয় যাবতীয় সব কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। ভিডিওটি টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো কিছু আপনি মিস করবেন না। আশা করছি আপনারা এই কোর্সটা যদি সম্পূর্ণটা শিখেন, তাহলে এই কোর্সটা আপনার 3 মাস হোক অথবা 6 মাস হোক, সেই 6 মাস শেষে গিয়ে হলেও আপনি এখান থেকে যে 45,000 টাকার গ্রাফিক ডিজাইনের কথা বলছি, তার চাইতে বেশি উপকৃত হতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন এবং অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা প্রথমে শুরু করছি। প্রথমেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যখন ওপেন করি তখন এইরকম একটা ইন্টারফেস আসে, যেখানে কিছু টুলস এইরকমভাবে সাজানো থাকে। আমি এই কোর্সে একদম ইন ডিটেলস প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। আমার এখানে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা রয়েছে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2015 ভার্সন। আপনারা অনেকেই 20, 21, 22, 23, 24, 25 সালের ভার্সনও কিন্তু ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে আমি এই যে সফটওয়্যারটাকে ব্যবহার করি, এটা অনেক বেশি কমফোর্টেবল এবং এটা দিয়ে অনেক স্মুথলি কাজ করা যায়। এই জন্য আমি এই 2015 যে ভার্সনটা আছে সেটা দিয়ে কাজ করি। আর আপনাদের অনেকেরই দেখা গেছে যে 20, 21, 22, 23, 24 ভার্সন যেটা আছে সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে সামান্য কিছু ডিফারেন্ট রয়েছে, সেই বিষয়গুলি আপনি সব কিছু জানতে পারবেন। তো নর্মালি আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করেন, যারা বড় বড় ভার্সনগুলি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ইন্টারফেসটা ঠিক এইরকম আসে না। এখানে দেখা গেছে যে এই যে টুলসগুলি এইরকম আকারে আসে, এই প্যানেলটা এরকম আকারে থাকে। তারপর এই যে ব্ল্যাক অংশটা দেখতেছেন, এখানে আপনার ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য বেশ কিছু টেমপ্লেট এখানে অলরেডি তৈরি করে দেওয়া থাকে, যেগুলি আপনি ডিফল্টভাবে চাইলে নিয়ে কাজ করতে পারেন। তো আপনি 2015 সালের ভার্সনটা ব্যবহার করেন অথবা 2025 সালের ভার্সন ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। আমি যেটা দিয়ে দেখিয়ে দিব, এইটা দিয়ে কাজ শিখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ভার্সনের যত সফটওয়্যার আছে সব কয়টাতে ওই একইভাবে একই নিয়মে একই সব ধরনের টুলসই কিন্তু পাবেন। তা আমরা আর দেরি করছি না, চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা এখান থেকে এই যে ফাইল অপশনটা রয়েছে, ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর প্রথমে আমাদের যে অপশনটা রয়েছে এটা লেখা নিউর পরে এখানে দেখেন Ctrl+N দেওয়া আছে। এই যে Ctrl+N দেওয়া আছে, এটা মূলত আপনি চাইলে নতুন একটা পেজ অথবা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি কিবোর্ড থেকেও শুরু করতে পারেন অথবা এই ফাইল অপশন থেকেও শুরু করতে পারেন। যেমন আমি ফাইল অপশন থেকে ক্লিক করার পর যদি আমি নিউতে ক্লিক করি, তাহলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করেন, কন্ট্রোল চেপে ধরে N প্রেস করেন, তাইলেও ঠিক এইরকম একটা ডকুমেন্ট ওপেন হবে।
তো এই ক্ষেত্রে আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন, কিবোর্ড থেকেও করতে পারেন অথবা আপনি ফাইল থেকে নিউতে গিয়েও করতে পারেন। আচ্ছা, এই যে এখানে যে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করার যে অনেকগুলি অপশন আসছে, এটা আমরা অনেকেই সঠিকভাবে জানি না এবং অনেক কিছুই আমরা জানি না। এখানে আমরা যদি প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জানি তাইলে আসলে আমাদের কখনো কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না। প্রথমেই আমাদের এখানে যেটা রয়েছে নেম, তো এখানে এই যে নামটা, এই নামটা মূলত কিসের? এই নামটা হচ্ছে যে আপনি যে একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন অথবা ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করবেন, এখন ডিজাইনটা তৈরি করার পর ডিজাইনের যদি আপনি একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে দেন তাইলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমার এই ফাইলটার মধ্যে এই ডিজাইনটা আছে। যেমন আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ডিজাইন তৈরি করেন, ডিজাইন তৈরি করার পর কি হয়, আপনার কম্পিউটারে অনেকগুলি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই ফাইল থাকবে, সেটাই স্বাভাবিক। এখন যদি আপনি নির্দিষ্ট করে একটা নাম সেট করে দেন তাহলে কি হবে, আপনার এখানে হচ্ছে এই নাম অনুযায়ী আপনার ডিজাইনটাকে চিনতে সুবিধা হবে। এই জন্য হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই একটা নাম দিতে পারেন। তবে এই যে আনটাইটেল, এই একটা হ্যাশ দিয়ে 1 দেওয়া আছে, এটা থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনি নাম দিয়ে রাখলে আপনার ডিজাইনটা চিনতে সুবিধা হবে যখন আপনি এটাকে কম্পিউটারে সেভ করবেন। যেমন আমি এখান থেকে প্রথমেই কিবোর্ড থেকে লিখে দেব ক্লাস 1, ক্লাস 1 দিয়ে দিলাম। তাইলে আমরা সহজে বুঝতে পারবো যে এখানে যে আমাদের আমরা আজকে যা কিছু দেখাবো সেটা ক্লাস 1-এ রয়েছে। তাইলে আমরা সহজে কিন্তু বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল এখানে রয়েছে, দেখেন প্রোফাইল। তো এখানে হচ্ছে প্রথমে যেটা রয়েছে প্রিন্ট অপশন। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন প্রিন্ট, ওয়েব, তারপর হচ্ছে ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, তারপর হচ্ছে বেসিক RGB। তো এই যে অপশনগুলি রয়েছে এইগুলি হচ্ছে আমাদের এটা হচ্ছে ধরেন কোনো একটা ডিজাইন আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। কোনো ওয়েবসাইটের জন্য আপনি একটা ডিজাইন করবেন, আপনি এই ওয়েবটাকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি এই ডিভাইসটাকে সিলেক্ট করেন, আপনি যদি কোনো নির্দিষ্ট ডিভাইস অনুযায়ী আপনি কোনো একটা ডিজাইন তৈরি করতে চান, সেক্ষেত্রে এই ডিভাইস অপশনটাকে সিলেক্ট করলে আপনি হচ্ছে সেই ডিভাইস অনুযায়ী আপনি হচ্ছে কিছু সাইজ পেয়ে যাবেন। তারপর হচ্ছে ভিডিও অ্যান্ড ফিল্ম, তো আপনি যদি কোনো ভিডিও এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে চান সেক্ষেত্রেও কিন্তু করা যাবে, সেটা হয়তো বা অনেকেই জানেন না। তারপরে বেসিক RGB, তো এখানে যে অপশনগুলি রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে নিলেই হয়। আপনি এখান থেকে প্রিন্ট অপশনটাকে সিলেক্ট করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের এখানে যে অপশনটা রয়েছে নাম্বার অফ আর্টবোর্ডস। নাম্বার অফ আর্টবোর্ডস বলতে হচ্ছে এই যে এখানে ডিফল্টভাবে যে 1 দেওয়া আছে, এখানে যদি 1 থাকে তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব তখন আমরা নর্মালি সাদা একটা আর্টবোর্ড দেখি, কিন্তু এখানে যদি আপনি সংখ্যাটাকে 2 করে দেন তাইলে আপনার এই সাদা আর্টবোর্ডে 2টা আপনি আর্টবোর্ড দেখতে পাবেন। যেমন হচ্ছে আপনি এই যে এখানে বেশ কিছু অপশন আছে, গ্রিড বাই রো, আপনি যদি 2টা নেন তাহলে এইভাবে করে এই সিরিয়াল বাই সিরিয়াল আসবে, এখানে দেখায় দেওয়া আছে। আপনি যদি 3টা এখানে দিয়ে দেন, এখান থেকে যদি আপনি এইভাবে করে সিলেক্ট করেন তাহলে এখান থেকে এইভাবে যাবে। আর আপনি যদি এই অপশনটাকে সিলেক্ট করেন তাহলে ডান থেকে বামে যাবে, তারপর আবার নিচে আসবে, তারপর আবার এইদিকে আসবে। তো এখানে এই যে অ্যারোগুলি দেওয়া রয়েছে এগুলি দিয়ে আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন যে কখন কোথায় কিভাবে করে আমার আর্টবোর্ডগুলি ক্রিয়েট হবে। তো নর্মালি এখানে 1 থাকে, আপনি 1 দিয়ে এটাকে ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে 2টা আর্টবোর্ডের প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে 2টা যখন সিলেক্ট করবেন তখন এই অপশনগুলি ইনেবল হবে। এই ক্ষেত্রে আপনি প্রথম যেটা আছে সেটাকে সিলেক্ট করে রাখলেই দেন হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং এইটা হচ্ছে ডান থেকে বামে যাবে, তারপর আবার নিচে আসবে, তারপর আবার ডানের দিকে যাবে। এরকম করে আপনি 4টা 5টা 6টা যে কয়টা সাদা আর্টবোর্ড লাগে সেক্ষেত্রে 5টা 6টা 7টা যদি একসাথে আর্টবোর্ড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। তবে নর্মালি এখানে একটা দিয়েই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি, আমাদের এখানে 2টা 3টার প্রয়োজন পড়ে না। ওকে, তো এখন যেহেতু আমরা এখান থেকে নাম্বার অফ আর্টবোর্ডস এটা 1 আছে, 1ই রাখবো। এক্ষেত্রে আমরা এটাকে যদি সংখ্যা বাড়াই তাইলে এইখান থেকে আপনি এই যে স্পেসিংটা কতটুকু রাখবেন সেটা দিতে পারবেন, তারপর হচ্ছে কয়টা কলাম আপনি নেবেন সেটা দিতে পারবেন। যেহেতু আমরা এখান থেকে একটা নিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনি এই 1 দিয়ে করতে পারেন। আর যদি এখান থেকে 2 দিয়ে করেন তাহলে একটা পেজ থেকে অন্য একটা পেজের
কতটুকু স্পেস হবে সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। সংখ্যাটা যেমন 20 পিটি আছে, আপনি চাইলে কম বেশি বাড়ায় দিতে পারেন। এরপর হচ্ছে কলাম, আপনি যদি কলামটাকে বাড়ায় দেন সেক্ষেত্রে কলাম অনুযায়ী আপনার হচ্ছে পেজটা ক্রিয়েট হবে। তো আশা করছি এই বিষয়গুলি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে হচ্ছে রয়েছে সাইজ। তো এই যে একটু আগে আমার এখান থেকে দেখেন এখানে কিন্তু কি ছিল, প্রিন্ট অপশনটা ছিল। যখন আমরা এখান থেকে এখানে 1 রাখছি, এটা কিন্তু দেখেন কাস্টম হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কাস্টমভাবে সব কিছু যেহেতু রেডি করতেছি, এখানে এই যে প্রোফাইলের এখানে কাস্টম চলে আসছে। এরপর হচ্ছে সাইজের ব্যাপারে হচ্ছে দেখেন এখানে লেটার সাইজ রয়েছে, লিগ্যাল রয়েছে, তারপর হচ্ছে ট্যাবলেট সাইজ রয়েছে, A4, A3, B5, B4, এগুলি হচ্ছে এক একটা পেপার। যেমন ধরেন লেটার পেজগুলি একটু স্কোয়ার টাইপের হয়ে থাকে, লিগ্যাল হচ্ছে একটু উপরে নিচে লম্বালম্বিভাবে হয়ে থাকে, ট্যাবলেট টেপগুলি হচ্ছে স্কোয়ার টাইপের হয়ে থাকে, A4 সাইজগুলি হচ্ছে উপরে নিচে লম্বালম্বি হয়ে থাকে, B3 হচ্ছে স্কোয়ার শেপে একটু বড় সাইজের পেজ হয়ে থাকে। তো এইগুলি হচ্ছে যারা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছেন তারা A4, B4, লেটার, ট্যাবলেট এই সাইজগুলি সম্পর্কে ধারণা আছে। এক্ষেত্রে নর্মালি আপনার এখানে কোনো সাইজ যদি সিলেক্ট নাও করেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমরা কাস্টমভাবে লিখে দিয়ে আমরা নির্দিষ্ট একটা সাইজ কিন্তু এখানে নিতে পারবো। ওকে, তা আমরা সাইজটাকে লেটার যেটা আছে সেটাই রাখবো, কিন্তু আমরা এখান থেকে পরে কাস্টমভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে এখান থেকে দেখেন উইথ অপশনটা রয়েছে, এখানে হচ্ছে আমাদের কি রয়েছে, এইখানে আমরা কাস্টমভাবে এই যে পেপারটা সেট করব বা কত বাই কত একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা আমাদের এখানে এইটা পরিবর্তন করার আগে বা লেখার পরিবর্তন করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইঞ্চিতে করব না পিক্সেলে করব নাকি মিলিমিটারে করব নাকি সেন্টিমিটারে করব, সেই জিনিসগুলি কিন্তু বুঝতে হবে আগে। তো আপনি কোনটা ভালো পারেন, আপনি কি ইঞ্চি ভালো পারেন নাকি পিক্সেল ভালো পারেন নাকি সিএম ভালো পারেন নাকি মিলিমিটার ভালো পারেন, সেই বিষয়টা কিন্তু আগে আপনাকে সেট করতে হবে। তো এখন সেটা কিভাবে সেট করতে হয়, এই ক্ষেত্রে এই যে ইউনিটস নামের একটা অপশন রয়েছে, এই ইউনিটস অপশন থেকে এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্টস সিলেক্ট করা আছে। এই অ্যারো কিতে যদি আপনি ক্লিক করেন পয়েন্টস, পিক্সেলস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস, তো এই যে এখানে টোটাল 6টা আপনার মেজারমেন্টের রয়েছে, অপশন রয়েছে। তো আপনি যদি ইঞ্চিটা ভালো পারেন তাহলে এই ইঞ্চিটাকে সিলেক্ট করতে পারেন, আপনি যদি মিলিমিটার ভালো বোঝেন তাহলে মিলিমিটার সেট করতে পারেন, আপনি যদি সেন্টিমিটার ভালো বোঝেন আপনি সেন্টিমিটারটাকে সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমার হচ্ছে দুইটা সহজ লাগে, যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে ইঞ্চি এবং আরেকটা হচ্ছে পিক্সেল। তো আমি হচ্ছে ধরেন এখান থেকে এই পিক্সেলসটাকে আপাতত সিলেক্ট করে নিব, আপনি যদি চান ইঞ্চি ভালো বুঝেন তাহলে ইঞ্চি হিসেবে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে আপাতত পিক্সেলসটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আসার আগে এখানে দেখেন ওরিয়েন্টেশন একটা অপশন রয়েছে, এখানে একটা মানুষ রয়েছে উপরে নিচে লম্বালম্বি, আরেকটা মানুষ রয়েছে ডানে বামে লম্বালম্বি। তো এখন এইটা হচ্ছে আপনাদের হরাইজন্টাল, হচ্ছে উপরে নিচে লম্বালম্বি, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল যেটা হচ্ছে ডান থেকে বামের দিকে চওড়াচড়ি থাকে। এখন আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, এখানে হচ্ছে আপনি কোন ধরনের আপনি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবেন। আপনি যদি এটাকে রাখেন তাহলে আপনার পেজটা উপরে নিচে লম্বালম্বিভাবে তৈরি হবে, আর যদি এইটাকে সিলেক্ট করে দেন তাহলে ডানে বামে লম্বালম্বিভাবে আপনার এই ডকুমেন্ট আপনার মেজারমেন্ট অনুযায়ী সেটা তৈরি হবে। বিশেষ করে আমরা যদি লোগো ডিজাইন করতে চাই তাইলে আমরা এখান থেকে এই ল্যান্ডস্কেপ টাইপের যেটা আছে সেটা করে থাকি। তো এটাকে পোর্ট্রাইটও বলা হয় এবং ল্যান্ডস্কেপও বলা হয়, আরেকটা হচ্ছে হরিজন্টাল বলা হয় এবং ভার্টিক্যাল বলা হয়, আপনি যেটা যেভাবে করে বুঝবেন সেভাবেই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে রয়েছে টপ, বটম, লেফট, রাইট, এগুলি হচ্ছে ব্লিড। আপনি যখন একটা সাদা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনি যদি এখান থেকে 1 করে দেন, দেখেন প্রত্যেকটাতে 1 হয়ে গেছে। আপনি যদি এখানে 0 করে দেন তাহলে প্রত্যেকটাতে কিন্তু 0 হয়ে গেল। এখন আপনি এখান থেকে ব্লিডটা হচ্ছে যে ধরেন আপনি সাদা একটা আর্টবোর্ড নিয়েছেন, সে সাদা আর্টবোর্ডের একটু ভিতরে এসে একটা ব্লিড তৈরি হবে, যেটা হচ্ছে আমরা
সাদা চিকন করে একটা লাইনের মতো করে আপনি একটা ব্লিড পাবেন। যে ব্লিডটা হচ্ছে আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেছে যে কোনো একটা ডিজাইন করতে গেলে সাদা আর্টবোর্ডের বাহিরে যেন চলে না যায়, ডিজাইন সেফটি রাখার জন্য হচ্ছে আপনার এই ব্লিড অপশন ব্যবহার করা হয়। তো এই ব্লিড কখন কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি অবশ্যই বলে দিব। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এই যে টপ বটম লেফট রাইট রয়েছে, এইটা তো অবশ্যই আমি একটাতে ক্লিক দিলে সব কয়টাতে কিন্তু এক এক করে হয়ে যায়। এই যে এখানে দেখেন মেক অল সেটিং দি সেম, আপনি যদি এটাতে চেকমার্কটা উঠায় দেন, এবার যদি আমি টপের মধ্যে 2 করি, দেখেন এখানে কিন্তু শুধু এইটার মধ্যেই 2 রয়েছে, আবার বাকিগুলিতে কিন্তু একই রয়ে গেছে। তার মানে এই যে এইখান থেকে আপনি মেক অল সেটিং দি সেম আপনি যদি এটাতে ক্লিক করে রাখেন, তাইলে একটার মধ্যে যা করবেন প্রত্যেকটাতে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা বসে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র টপে 2 পিক্সেল রাখবো, বাকিগুলিতে আমি অল্প কিছু সংখ্যা পরিবর্তন করব, যেমন আমি টপে 3 রাখতে চাই, যেমন বটম লেফট রাইটে আমি 2 2 করে রাখতে চাই, এক্ষেত্রে আপনি এটাকে উঠায় দিতে পারেন। আর যদি আপনার সব কয়টাতে একই আপনি রাখতে চান, এই ক্ষেত্রে আপনি এইটাতে সিলেক্ট করলে একটাতে ক্লিক করলে যে সংখ্যাটা আসবে প্রত্যেকটাতে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা বসে যাবে। আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার এখানে অনেকের দেখবেন যে এরকম অ্যাডভান্স নামের এরকম অপশন আসবে, আসলে আপনাদের কি করতে হবে, এই যে এখানে ছোট্ট করে একটা অ্যারো কি আছে, এই অ্যারো কিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আরও বেশ কিছু অপশন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে এই যে কালার মোড রয়েছে, কালার মোড হচ্ছে আমাদের এখানে 2টা কালার মোড থাকে। আপনি যদি এখানে আরও কিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা হচ্ছে CMYK, আরেকটা হচ্ছে RGB। তো CMYK এটা হচ্ছে 4টা কালারের একটা কালার মোড, আর RGB হচ্ছে 3টা কালারের কালার মোড। রেড আপনার আর দিয়ে হচ্ছে রেড বোঝায়, জি দিয়ে হচ্ছে গ্রিন বোঝায়, বি দিয়ে হচ্ছে ব্লু বোঝায়। আর এই যে CMYK আপনারা যারা প্রিন্টার ব্যবহার করে থাকেন তারা এই বিষয়টা ভালো বুঝবেন, বিশেষ করে CMYKটা অনেকেই আসলে বুঝে না। CMYK হচ্ছে 4টা কালারের, সাইন ম্যাজেন্টা ইয়েলো কালো। তো এই 4টা কালারের মিশ্রণে হচ্ছে এখানে CMYK কালার, আর RGBটা হচ্ছে আপনার 3টা কালারের, যেই কালারগুলি আমি বললাম। আচ্ছা, এখন আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলি করি, কোন ধরনের কাজের ক্ষেত্রে CMYK ব্যবহার হবে এবং কোন ধরনের কাজের ক্ষেত্রে RGB ব্যবহার হবে সেটা কিন্তু আমাদের বোঝাটা জরুরি। যদি আমরা এই কালার মোডটাকে না বুঝি তাইলে আমরা অনেক ভালো ভালো ডিজাইন বানাতে পারবো, কিন্তু সেটাকে আমরা যদি এই আউটপুটটাকে বের করতে চাই তখন দেখবেন যে আপনি ঝামেলায় পড়বেন। যেমন ধরেন CMYK কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। CMYK মূলত আপনি যদি ধরেন কোনো একটা পোস্টার ডিজাইন বানালেন, সেটা অবশ্যই আপনি প্রিন্ট করে কোথাও দেয়ালে লাগাবেন, তাই না? তাইলে আপনার যেই কোনো ডিজাইনই হোক না কেন, যেটা আপনি প্রিন্টিং প্রেস হোক অথবা প্রিন্টার হোক, সেই সমস্ত বিষয়গুলি আপনি CMYK সিলেক্ট করবেন। যেমন ধরেন আপনি কোনো একটা ডিজাইন তৈরি করছেন, সেটাকে আপনি যে কোনো মাধ্যমে হোক, আপনি প্রিন্টারের মাধ্যমে হোক অথবা প্রিন্টিং প্রেসের মাধ্যমে প্রিন্ট করেন, সেই ধরনের কাজের ক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে কোনো একটা পোস্টার বানাইলেন, কোনো একটা ব্যানার বানাইলেন। এখন ব্যানার তো আর আপনি দেখা গেছে যে ব্যানার 2 জায়গায় ব্যবহার হয়, যেমন হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু ব্যানার তৈরি হয় যেগুলি আমাদের প্রিন্ট করার দরকার পড়ে না। তো আপনি যে কোনো ডিজাইনই হোক না কেন, যে কোনো ডিজাইনই হোক না কেন, যেই ডিজাইনটাকে আপনি প্রিন্ট করে আপনি ফিজিক্যালি হাতে পাবেন, সেই সমস্ত কাজের জন্য আপনি CMYK মোড ব্যবহার করবেন। আর এখানে RGB কখন ব্যবহার করবেন? RGBটা হচ্ছে আপনি ধরেন অনলাইন প্ল্যাটফর্মে, ধরেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো দরকার, ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার দরকার, ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেইল দরকার, সেই সমস্ত কাজের জন্য যেই কাজগুলি অনলাইনে থাকবে, যেটা আপনি সরাসরি হাতে পাবেন না, হাতে প্রিন্ট করার দরকার পড়বে না, সেটা অনলাইনে আপনার থাকবে, এক্ষেত্রে সেই সমস্ত কাজের জন্য আপনি RGB কালার মোডটাকে সেট করে কাজ শুরু করবেন। যদি আপনি অনলাইনে আপনি কাজ করবেন অনলাইন কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য, এক্ষেত্রে আপনি CMYKটা ব্যবহার করলে সেটা কালারটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি হচ্ছে দেখা গেছে যে এই প্রিন্টিং প্রেসের জন্য এই RGBটাকে সিলেক্ট করে আপনি কাজ করে দিয়েছেন, তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার
প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না। এই বিষয়গুলি অবশ্যই মাথায় কিন্তু রাখতে হবে। যাই হোক, তো যদিও পরবর্তীতে আসলে এগুলির কালার মুড চেঞ্জ করা হয়, ধরেন আপনি একজন ডিজাইনার হিসেবে আপনি এই বিষয়গুলি জানতেন না, তখন দেখা গেছে প্রিন্টিং প্রেসে নিলে তারা এই কালার মুডগুলি ঠিক করে নেয় যদিও, কিন্তু এই জিনিসটা তো আপনার যেহেতু শেখার জন্য আমরা আসছি এখানে, অবশ্যই শিখতে তো হবেই। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয় জানা দরকার। যেমন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শেখার পর যদি কোনো প্রিন্টিং প্রেসে কাজ করতে যাই, এখন এই সিএমওয়াইকে RGB কালার মোডের বিষয়গুলি যদি আমি না জানি, তাহলে তো সেখানে আমি জব করতে পারবো না। এই জন্য আমাদের সিএমওয়াইকে RGB এই কালার মোডটা জানাটা খুবই জরুরি, যেটা আমাদের অধিকাংশ মানুষই কিন্তু জানে না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন রাস্টার ইফেক্টস, এখানে হচ্ছে হাই 300 PPI আছে। আমি যদি এই অ্যারো কিতে ক্লিক করি, এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সে আমাকে দিবে। যদি আপনি হাই 300 PPI রাখেন তাহলে আপনার কোয়ালিটি ভালো হবে। এরপর হচ্ছে মিডিয়াম 150 PPI, এটা যদি রাখেন তাহলে মিডিয়াম কোয়ালিটির আসবে। তারপর হচ্ছে স্ক্রিন 72 PPI, এটা যদি দেন তাহলে কোয়ালিটিটা একটু লো কোয়ালিটির হবে। এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন প্রকার রিকোয়ারমেন্টে অনলাইনে বিভিন্ন প্রকার প্ল্যাটফর্মের জন্য দেখা গেছে যে ছোট সাইজের আপনার কিছু ডিজাইনের প্রয়োজন পড়ে, তো তখন দেখা গেছে স্ক্রিন 72 PPI অথবা হচ্ছে মিডিয়াম 150 PPI এইগুলি ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা গেছে যে হাই 300 PPI এটা দিয়ে আমরা ডিজাইন করে থাকি। আপনার যখন স্টক মার্কেটগুলিতে কাজ করবেন তখন মিডিয়াম 150 PPI এটা কাজে লাগবে। এরপর হচ্ছে প্রিভিউ, এখানে মুড রয়েছে। এখানে যদি আপনি হচ্ছে পিক্সেল মোডে দেখতে চান যে কোনো ডিজাইনকে প্রিভিউ, সেক্ষেত্রে পিক্সেল মোডে দেখতে পারবেন। তারপর হচ্ছে ওভার প্রিন্ট যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারেন। এক্ষেত্রে এটা ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার একদম নিচের দিকে দেখেন অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড। আপনি যদি এখান থেকে অ্যালাইনটাকে পিক্সেল গ্রিডে দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে চেক মার্কে ক্লিক করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আশা করছি সব কিছু বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। এরপর একদম নিচের দিকে দেখেন টেমপ্লেটস নামের একটা অপশন আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখেন আমার এখানে এই ব্ল্যাঙ্ক টেমপ্লেট নামে এই অপশনটা কিন্তু আমাদের কম্পিউটারে নাই। এটা হচ্ছে আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনার কম্পিউটারে ইনস্টল করেন, ইনস্টল করার পর সেটা সি ড্রাইভে থাকে এই ব্ল্যাঙ্ক টেমপ্লেট একটা ফোল্ডার হয়ে, যেটা আমরা অনেকেই জানতাম না। এবার আমি যদি ব্ল্যাঙ্ক টেমপ্লেটের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি যদি এটাকে একটু লার্জ করে দিই, দেখেন এখান থেকে ব্যানার অ্যাডস, ব্যানার অ্যান্ড প্রেজেন্টেশন, তারপরে এখানে আছে হচ্ছে আপনার বক্স, তারপর হচ্ছে ব্রোশিয়ার আছে, বিজনেস কার্ড আছে, কার্ড অ্যান্ড ইনভাইটেশন, তারপর হচ্ছে সিডি ক্যাচ। এখানে অসংখ্য আপনার কিন্তু টেমপ্লেট দেওয়া রয়েছে, যেই টেমপ্লেটগুলি তারা অলরেডি তৈরি করে রেখেছে। তারপরে হচ্ছে এখানে টি শার্টের জন্য একটা টেমপ্লেট রয়েছে। টি শার্টের জন্য টেমপ্লেট বলতে হচ্ছে ধরেন যারা টি শার্ট ডিজাইন তৈরি করে তাদের এই যে টেমপ্লেটটা রয়েছে, আই মিন সাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আমি সেটা একটু পরেই দেখাই দিব। তো এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। তো আমি এখান থেকে এখন আর এটা দেখাচ্ছি না, এটা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। তো টেমপ্লেটের বিষয়টা আমরা পরে আসতেছি। এখন এখান থেকে যদি আমরা এই ওকে করে দিই তাইলে আমাদের এখানে দেখেন আমাদের কি হইলো, এখানে একটা সাদা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এবার এই যে দেখেন আমার সাদা আর্টবোর্ডের এখানে রেড কালারের একটা চিহ্ন আসছে, এইটাই মূলত ব্লিড অপশন, যেটা আপনাদেরকে আসলে দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে তো ধরেন একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন অনেকের টুলসগুলি এরকম আকারে আসবে, এখানে ছোট একটা অ্যারো কি আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সব কয়টা টুলস আপনি এখানে দেখতে পাবেন। আবার অনেকের ক্ষেত্রে অনেক বড় বড় ভার্সন এইভাবে করে আসে, কিন্তু সব কয়টা টুলস এখানে শো করে না। তাদের ক্ষেত্রে হচ্ছে নিচে দেখবেন 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করার পর এখানে এইরকম একটা 4 কর্নার একটা বক্স আসবে। সেখান থেকে আপনি এই যে ঠিক এরকম টাইপের একটা অপশন পাবেন, সেখান থেকে ক্লিক করার পর শো অল টুলসে ক্লিক করলে আপনি সব কয়টা টুলস পেয়ে যাবেন। এটা হচ্ছে বড় ভার্সনের ক্ষেত্রে। আবার হচ্ছে আপনার এই যে আমার এখানে যে ভার্সনটা দেখতেছেন, এটা তো অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015। তো সেক্ষেত্রে এই টুলসগুলি আপনি নর্মালি ডিফল্টভাবে ওপেন করলে এরকম দেখতে পাবেন। এক্ষেত্রে এইখানেও একটা অ্যারো আছে, আপনি চাইলে এটাকে এই পাশে বাড়ায় নিতে পারেন। আবার যখন এটাকে ভিতরে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে তখন আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন। তাহলে আমরা এই বিষয়গুলি বুঝে গেলাম। এখন
ফাইল ক্রিয়েট করার সময় এই যে ব্লিড অপশনটা অথবা টেমপ্লেটের যে বিষয়টা সেটা আমরা এখন আবার দেখে নিই। এজন্য আমরা আবারও ফাইল থেকে নিউতে ক্লিক করে এবার আমরা যেটা দেখব, এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে কি নিয়েছিলাম, ব্লিড 1.1 নিয়েছিলাম। আমরা যদি এখান থেকে ধরেন 4.4 করে আমরা ব্লিডটা নিয়ে নিলাম। এবার যদি আমরা ওকে করি, দেখেন নতুন একটা এখানে কিন্তু ট্যাব ওপেন হয়েছে। এই যে এখানে যে রেড কালারের যে আমাদের ব্লিডটা রয়েছে, এইটাই মূলত আপনি সংখ্যা যত বাড়াই দেবেন তত এটা সাদা যে আর্টবোর্ডটা রয়েছে সেটার বাহিরের দিকে আমাদের এই ব্লিডটা তৈরি হবে। তো এটা হচ্ছে মূলত ব্লিড। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই পেজটাকে কেটে দিলাম। আমরা ফাইল থেকে আবারও নিউতে গিয়ে এবার দেখব যে টেমপ্লেটে আসলে কি আছে। আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না যদি আমরা টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করি। এক্ষেত্রে আমি টেমপ্লেট অপশনে ব্যবহার করলাম, এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করলাম। এবার এখান থেকে ধরেন এই যে টি শার্টের যে টেমপ্লেটটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করে আমি নিউতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের এইখানে হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইন করার জন্য যে টেমপ্লেটটা দরকার সেই টেমপ্লেটটা কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে, যেইটার থেকে আপনারা যারা টি শার্ট ডিজাইন ব্যবহার করবেন তাদের জন্য এই আপনার এই যেই টেমপ্লেটটা রয়েছে এটা আপনাদের কাজে লাগবে। এবার আমরা এটাকে কেটে দিয়ে আরও যে টেমপ্লেটগুলি আছে সেগুলি দেখে নিই। আমি ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর আমি আবারও টেমপ্লেটে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা কোনটা নিতে পারি, এই যে লেবেল ডিজাইনেরটা নিতে পারি। আমি লেবেলসের উপর ক্লিক করে ওপেনে নিউতে ক্লিক করলাম। এই যে দেখেন আপনি এখান থেকে কোনো লেবেল ডিজাইন তৈরি করতে গেলে কিভাবে করে সাজাতে হবে সব কিছু কিন্তু এখানে অলরেডি সাজানো আছে। সো আপনাকে এগুলি কষ্ট করে সাজাতে হবে না। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবারও ফাইল থেকে নিউতে গেলাম, আমি আবারও টেমপ্লেটে গেলাম। এবার এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেটে গেলাম। আমি এখান থেকে এই যে বিজনেস কার্ডের উপর ক্লিক করে আমি যদি ওপেনের উপর ক্লিক করি, তাহলে দেখেন বিজনেস কার্ডের বিভিন্ন প্রকার সাইজ কিন্তু রয়েছে। যেমন এখানে একটা সাইজ আছে, এখানে একটা সাইজ আছে, এখানে একটা সাইজ আছে। তো আপনি যেই সাইজে ভিজিটিং কার্ড করতে চান সেই সাইজ অনুযায়ী কিন্তু সব কিছু এখানে রেডি করে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে সেই সাদা আর্টবোর্ড অনুযায়ী আপনি জাস্ট কাজ করা শুরু করে দিবেন, তাইলেই হয়ে যাবে। নতুন করে আপনাকে এই আর্টবোর্ড নেওয়ার দরকারই পড়বে না। এক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন এখানে যে সাদা আর্টবোর্ড রয়েছে 1 2 3 4 চারটা কিন্তু সাদা আর্টবোর্ড রয়েছে ছোট ছোট শেপে। এক্ষেত্রে সাদা আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি এবার দেখাই দিই, ফাইল থেকে আমি নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এই যে এখানে নাম্বার অফ আর্টবোর্ডস রয়েছে, আমি যদি এখান থেকে 3 করে দেই, 3 করে দিয়ে আমি যদি ওকে করে দিই, তাহলে এখানে দেখেন টোটাল 3টা শেপ তৈরি হয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো মূলত হচ্ছে আপনি যখন এই ফাইল থেকে নিউতে গিয়ে আপনি এখান থেকে সংখ্যাটা বাড়াই দেবেন, এই যে নাম্বার অফ আর্টবোর্ডস আছে, আপনি এখান থেকে 3 নিলে 3টা সাদা আর্টবোর্ড তৈরি হবে, 5 নিলে 5টা সাদা আর্টবোর্ড তৈরি হবে। আপনার যে কয়টা লাগবে সে কয়টা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আশা করছি আমি যেভাবে করে আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, শিখাই দিলাম, এভাবে এত ডিটেলসে কেউ কখনো কোনো দিন দেখাইয়েছে বলে আমার মনে পড়তেছে না, বা আমার চোখে পড়ে নাই কারো ভিডিও। তো সেক্ষেত্রে আশা করতেছেন যে আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আপনাকে আমি কনফিডেন্স দিচ্ছি যে আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একদম খুঁটিনাটি যাবতীয় যত বিষয় আছে সব কিছু A to Z ভালোভাবে শিখতে পারবেন। সো ভিডিওটি যদি আজকে দেখে থাকেন, এখান থেকে যদি অবশ্যই কোনো কিছু শিখে থাকেন, আপনি যদি এই কোর্সটাকে সম্পূর্ণটা শেষ করতে চান, আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনার কাজ একটাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটি অন করে দেন। কারণ নোটিফিকেশন যদি অন না করেন তাহলে কিন্তু আপনি নিয়মিত আমরা যে ভিডিওগুলি আপলোড করব সেগুলি আপনার সামনে যাবে না, আপনি কোনো না কোনো পর্ব মিস করে ফেলবেন। তখন কিন্তু আপনি আবার ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে ভিডিওটা খুঁজতে হবে। এজন্য আপনি সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশন থেকে অল করে দিবেন, তাইলে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আমি যেহেতু এখান থেকে আপনাদেরকে 4 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, এইরকম একটা আপনাদের জন্য কোর্স রেডি করছি, যেটা অবশ্যই আমি ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র একটাই কাজ, প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন যে আমি আজকে এই জিনিসটা শিখছি, ওই জিনিসটা আমি আগে থেকে জানতাম, এই জিনিসটা আপনি মিস করছেন। যে কোনো বিষয়ই হোক না কেন আপনি যদি আমাদেরকে কমেন্ট করেন তাইলে আসলে আমার বুঝতে সুবিধা হয় যে
আসলে আপনাদের কোন জিনিসটা মিস করা হয়েছে, কোন জিনিসটা দেখানো হয় নাই, কোন জিনিসটা দেখানো দরকার, সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এজন্য আপনাদের কমেন্ট করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে, শুধুমাত্র কি আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের 45,000 টাকার কোর্সটা আপনি একা শিখবেন? না, আপনার পাশে আপনার মতো আরও যারা মেধাবী রয়েছে তাদেরকেও তো শেখানো দরকার, তাই না? এজন্য কি করতে হবে, আপনি এই ভিডিওটাকে আপনার ফেসবুকে শেয়ার করে দেন, আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্টে আপনি শেয়ার করে দেন। আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তারা যাতে ফ্রিতে এই ভিডিও থেকে গ্রাফিক ডিজাইনের কোর্সটা সম্পন্ন করতে পারে। এজন্য একটু কষ্ট করে শেয়ার করে দেন। যখন আপনি শেয়ার করে দিবেন, তারা ভিডিওটা পেয়ে গেলে আমাদের এখানে একসাথে মিলে আমরা সবাই মিলে ভালো কিছু শিখতে পারবো এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারবো। সো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।